বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বেশ কিছুদিন পরে আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। বারবার এই কোভিডের কারণে আমাদের পড়ালেখার যে ব্রেকটা সৃষ্টি হচ্ছে, সেই ব্রেক যেন না হয়, আমরা যেন আমাদের পড়ালেখাটাকে সঠিকভাবে কন্টিনিউ করতে পারি, সেই জন্য আমি মাঝে মাঝে তোমাদের বিভিন্ন চ্যাপ্টারের এই আলোচনাগুলো আপলোড করে থাকি। তো আশা করি এইগুলো যদি তোমরা একটু চর্চার মধ্যে রাখো তাহলে লেখাপড়াটা কন্টিনিউ থাকবে। আর সায়েন্সে পড়ে আসলে পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা এমন যে কন্টিনিউটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্রেক হয়ে পড়ালেখার মধ্যেও একটা ব্রেক চলে আসবে। সেই ক্ষেত্রে পরবর্তী জানা জিনিসগুলো তোমাদের কাছে অনেক নতুন মনে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করব তোমরা এইগুলো একটু ফলো করো। ফলো করলে দেখা যাবে যে আমাদের পড়ালেখার মধ্যে আছি আমরা, তাই না? পড়ালেখার মধ্যে আছি। প্যান্ডামিক এক সময় কেটে যাবে, জীবন স্বাভাবিক হবে, সেদিন কিন্তু আমাদের আবার নতুন করে পড়ালেখার মধ্যেই চলে আসতে হবে। কারণ কোনো জাতি, দেশ, ধর্ম, বর্ণ কারোরই পড়ালেখা বাদে কোনো মুক্তি পাওয়া সম্ভব নয়। সব সময় মানুষকে একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি যা কিছু করতে চাও, একজন ভালো কৃষক, একজন ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন ভালো চাকরিজীবী, ভালো সচিব, ভালো রাজনীতিবিদ, ভালো শিক্ষক, প্রত্যেকের সব সময় তার নিজ নিজ ফিল্ডে লেখাপড়া করা দরকার। লেখাপড়া ব্যতি রেখে কেউ কোনো দিন কোনো সেক্টরে উন্নতি করতে পেরেছে বা পারবে বলে আমার মনে হয় না। তো আশা করি আমরা লেখাপড়ার মধ্যে থাকব, সঠিক জিনিসটাকে উপলব্ধি করব, বুঝব, সামনের দিকে এগিয়ে যাব। চলো, আজকে আমি তোমাদের সামনে আলোচনা নিয়ে আসছি আমাদের প্রথম পত্রের 10ম অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আজকে আমাদের প্রথম লেকচার। আজকে আমরা এখানে আলোচনা করব বেসিক কনসেপশন অফ গ্যাস অ্যান্ড ভ্যারিয়াস মেজারেবল প্যারামিটার্স অফ গ্যাস। গ্যাস কাকে বলে, গ্যাসের বৈশিষ্ট্য কী, আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কী, গ্যাসকে কিভাবে আমরা পরিমাপ করতে পারি, কি কি রাশি দ্বারা আমরা গ্যাসের ধর্ম বৈশিষ্ট্যকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের লেকচারটা সাজানো হয়েছে। আর আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের স্যার ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। তো চলো, আমরা চ্যাপ্টারের প্রথম অংশটা বলছি যে বেসিক কনসেপশন অফ গ্যাস। আসলে গ্যাস কি এবং এটা সম্পর্কে মোটামুটি আমাদের সংজ্ঞায়িত করা যেটা। তো গ্যাস কি বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে পদার্থের অবস্থা বুঝতে হবে। পদার্থের অবস্থা, স্টেটস অফ ম্যাটার। আমরা জানি পদার্থের 3টি অবস্থা আছে, তাই না? পদার্থের 3 অবস্থা। 1 নম্বর হচ্ছে কি কঠিন, যেটাকে আমরা সলিড বলে থাকি। 2 নম্বর হচ্ছে কি তরল, যেটাকে আমরা লিকুইড বলি। 3 নম্বর হলো আমাদের গ্যাস বা গ্যাসিয়াস। তো কঠিন, তরল এবং গ্যাসিয়াস। তবে কঠিন তরলকে একসঙ্গে আবার আমরা ফ্লুইড বলে থাকি, তাই না? ফ্লুইড আর সলিড। তো এখানে আমরা বিস্তারিত দেখাচ্ছি কঠিন, তরল এবং বায়বীয়। এদেরকে আসলে কোন আঙ্গিকে আমরা ভাগ করছি, কিসের ভিত্তিতে আমরা এদেরকে আলাদা করছি, এইটা আমাদের একটু বুঝতে হবে। আমরা জানি প্রত্যেকটা পদার্থ তার অসংখ্য কণার সমন্বয়ে গঠিত এবং এই কণিকাসমূহ একে অপরকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে ওই কণাসমূহের একটা নির্দিষ্ট গঠন বা স্ট্রাকচার তৈরি করে এবং এই আকর্ষণ বলের কারণেই কণাসমূহ তাদের নিজেদের একটা অবস্থান বা স্ট্রাকচার পেয়ে থাকে। তো যে সমস্ত পদার্থের ক্ষেত্রে এই কণাসমূহের মধ্যে আকর্ষণ বল, যেটাকে আমরা আন্তঃআণবিক বল বলে থাকি, ইন্টারমলিকুলার ফোর্স, এই ইন্টারমলিকুলার ফোর্সের মান অনেক বেশি,
সেই সমস্ত পদার্থের কণাসমূহ একটা নির্দিষ্ট বাইন্ডিং এনার্জিতে থাকে। এই বাইন্ডিং এনার্জিতে থাকার কারণে ওই সমস্ত পদার্থগুলোর একটা নির্দিষ্ট আকার বা আকৃতির তৈরি হয় এবং এদের বল প্রতিরোধ ক্ষমতা থাকে অনেক বেশি। সেই সমস্ত পদার্থগুলিকে আমরা সলিড বা কঠিন পদার্থ বলে থাকি, যেমন লোহা, ইট, কাঠ, পাথর, এই সমস্ত বস্তুগুলো। এরা হচ্ছে সলিড বা কঠিন পদার্থ। এদের বাইন্ডিং এনার্জি অনেক বেশি, এদের নির্দিষ্ট আকার আকৃতি আছে। লিকুইড হচ্ছে কি? লিকুইড হলো যে কঠিন পদার্থের থেকে কম বলে আকর্ষণ থাকে যে সমস্ত পদার্থের কণিকাসমূহ, অর্থাৎ যাদের আন্তঃআণবিক বল কঠিন অপেক্ষা কিছুটা কম, তাদেরকে আমরা বলে থাকি লিকুইড। লিকুইড পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই, কিন্তু এরা আয়তন দখল করে। পদার্থের অন্যান্য বৈশিষ্ট্য এদের মধ্যে বিদ্যমান, যেমন পানি, তরল দুধ, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের তরল পদার্থ। এখন আসছে আমাদের গ্যাসিয়াস ম্যাটার্স, অর্থাৎ গ্যাস। গ্যাস যেটা বা বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ যেটা, সেটা হলো যে সমস্ত পদার্থ স্বাভাবিক তাপমাত্রা বা চাপে দেখা গেল যে বায়বীয় অবস্থায় থাকে, তাদেরকে গ্যাসীয় পদার্থ বলে থাকি আমরা। এবং এদের আন্তঃআণবিক বলের মান অত্যন্ত নগণ্য। আন্তঃআণবিক বল অত্যন্ত নগণ্য। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো এই সমস্ত গ্যাসীয় পদার্থের যে কণাসমূহ, এদের মধ্যে কোনো আকর্ষণ বল থাকেই না, যারা বাস্তব ক্ষেত্রে এই সমস্ত কণাসমূহের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তাহলে এই অবস্থাটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস পদার্থ বা গ্যাস। তো প্রত্যেকটা মলিকুলসের বা প্রত্যেকটা কণার দুই ধরনের টেন্ডেন্সি বা আসক্তি আছে। যে আমরা এখানে বলতে পারি মলিকুলস হ্যাভ টু টেন্ডেন্সি। এক নম্বর অ্যাট্রাকশন টেন্ডেন্সি, আর একটা হচ্ছে আমাদের এসকেপিং টেন্ডেন্সি। এটাকে আমরা বলতে পারি মিউচুয়াল অ্যাট্রাকশন। সংক্ষেপে এটাকে আমরা MA বলি, মিউচুয়াল অ্যাট্রাকশন। আর দুই নম্বর হচ্ছে আমাদের এসকেপিং টেন্ডেন্সি। টিএ, এটাকে বলা হয় টিএ। তাহলে এইটা কি আকর্ষণমূলক, আকর্ষণমূলক, আর এটা হলো বিকর্ষণমূলক। তাহলে প্রত্যেকটা মলিকুলস পদার্থের ভিতরে অবস্থিত প্রত্যেকটা কণার দুই ধরনের টেন্ডেন্সি থাকে, একটা হচ্ছে আকর্ষণমূলক আর একটা হলো বিকর্ষণমূলক। মিউচুয়াল বলা হচ্ছে সবগুলো একসঙ্গে মিলে এদের যে ক্রিয়া, সেটা হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন। সকল পদার্থের মধ্যে কণাসমূহের বৈশিষ্ট্য কিন্তু একরকম। যারা মিউচুয়াল অ্যাট্রাকটিভ কণা, তারা মিউচুয়াল অ্যাট্রাকশন করবে, যারা এই সমস্ত পদার্থের মধ্যে বিকর্ষণ করা দরকার, তারা হচ্ছে দূরে দূরে সরে যাবে। তো দেখা যাচ্ছে যে এই সলিড বা লিকুইডের ক্ষেত্রে মিউচুয়াল অ্যাট্রাকশনের মান বেশি। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এই এসকেপিং টেন্ডেন্সির মান বেশি। তবে আমরা মোটামুটি একটা ধারণা করে এইভাবে বলতে পারি যে এই MA ইজ গ্রেটার দ্যান TA যদি হয়, তাহলে এই সমস্ত পদার্থগুলো কী হবে? সলিড হবে। সলিড হবে। সলিড পদার্থের ক্ষেত্রে মিউচুয়াল অ্যাট্রাকশন ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এসকেপিং টেন্ডেন্সি। হ্যাঁ, এসকেপিং টেন্ডেন্সি TE, escaping tendency, escaping tendency। আবার MA is approximately equal to যদি TE হয়, escaping tendency সমান হয়, তাহলে সেইগুলো লিকুইড হয়। মোটামুটি একটা ধারণা বলা যায় এটাকে। MA is less than যদি TE হয়, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে গ্যাস। তাহলে গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে দেখা গেল যে এসকেপিং টেন্ডেন্সির মানটাই বেশি, তারা দূরে দূরে থাকতে পছন্দ করে। এটা ঠিক বিকর্ষণ বলবো না আমরা, তবে তাদের টেন্ডেন্সি বা প্রবণতাটাই হচ্ছে তো এরকম যে তারা কাছাকাছি থাকতে চায় না, তাদের মধ্যে কোনো বাইন্ডিং ফোর্স থাকবে না, তারা দূরে দূরে থাকবে, তাদের নির্দিষ্ট আকার থাকবে না, নির্দিষ্ট আয়তন থাকবে না, চাপ তাপমাত্রা আয়তন পরিবর্তন করে তাদের রাখার জায়গাটা নির্ধারণ করা হয়। তাহলে এই সমস্ত পদার্থগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে
এটা মনে রাখতে হবে আমাদের যে গ্যাসীয় পদার্থ সব সময় থাকে হচ্ছে লো প্রেসারে, লো প্রেসার হাই টেম্পারেচার। টেম্পারেচার, হাই টেম্পারেচার। হ্যাঁ, তো এইটাকে সংক্ষেপে আমরা এভাবে বলতে পারি LPHT। এটা হলো আমাদের গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কী হবে, লো প্রেশার থাকবে আর হাই টেম্পারেচার থাকবে। তাহলে যে সমস্ত পদার্থগুলো তাদের অবস্থানটা এমন যে লো প্রেশার এবং হাই টেম্পারেচার, তারা হচ্ছে তাহলে গ্যাসীয় স্টেট। এবং গ্যাসীয় স্টেটে থাকতে গেলে তাদের এই ধর্মটা মেনে চলতে হবে। তাহলে এটাও কিন্তু গ্যাসীয় পদার্থের একটা বড় বৈশিষ্ট্য। ঠিক আছে, যে গ্যাসীয় পদার্থ সব সময় থাকবে হলো কী অবস্থায়, লো টেম্পারেচার হাই প্রেশারে থাকবে। এই হাই টেম্পারেচার, লো প্রেশার হাই টেম্পারেচার। তাহলে গ্যাস সাধারণত কি হবে, যে সাধারণ তাপমাত্রা ও চাপে যে সমস্ত পদার্থ, সাধারণ তাপমাত্রা ও চাপে যে সমস্ত পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে বলবো আমরা গ্যাসীয় পদার্থ, তাদেরকে বলবো আমরা গ্যাসীয় পদার্থ। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে যে সমস্ত পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে বলা হয় গ্যাসীয় পদার্থ, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা। ঠিক আছে, এরা হলো গ্যাসীয় পদার্থ। এখন আমাদের আসছে যে আদর্শ গ্যাস কাকে বলে, তাই না? আদর্শ গ্যাস কাকে বলে? তো আদর্শ গ্যাস হচ্ছে যে আমাদের গ্যাসীয় পদার্থের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। বিজ্ঞানীরা এই সমস্ত মৌলিক বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় করে এরা কিছু স্বীকার্য স্থাপন করেছে। স্বীকার্যগুলো কি, যে এরা যারা আদর্শ গ্যাস হবে তারা এই বৈশিষ্ট্যগুলো মেনে চলবে। আবার পরবর্তীতে আদর্শ গ্যাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী তাদের মতামত প্রদর্শন করেছেন বিভিন্ন সূত্রের মাধ্যমে। চার্লস বয়েল, রেনো, এদের এই সূত্রগুলো হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমরা বলবো যে আদর্শ গ্যাসের যে মৌলিক স্বীকার্যগুলো আছে সেই স্বীকার্যগুলি যে সমস্ত গ্যাসীয় পদার্থ মেনে চলে তারা আদর্শ গ্যাস। আর একটা সাথে সাথে এটাও বলতে হবে যে আদর্শ গ্যাসসমূহ বয়েল, চার্লস, চাপের এই সমস্ত সূত্রগুলো সবসময় মেনে চলে। তাহলে যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো যে কোনো তাপমাত্রায় গ্যাসীয় পদার্থের মৌলিক স্বীকার্যগুলো বা গ্যাসের গতিতত্ত্বের যে মৌলিক স্বীকার্যসমূহ আছে সেই স্বীকার্যসমূহ মেনে চলে এবং চার্লস ও বয়েলের সূত্র সকল তাপমাত্রায় মেনে চলে। তাহলে সেই অবস্থায় বা সেই গ্যাসীয় পদার্থগুলিকে আমরা বলবো আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাস হচ্ছে শুধু সংজ্ঞায় পাওয়া যায়, বাস্তবে আমরা কিন্তু কোনো আইডিয়াল গ্যাস পাই না। কারণ হচ্ছে আইডিয়াল গ্যাস পেতে গেলে তাদের এই দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে, যে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যসমূহ আছে সেই স্বীকার্যসমূহকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে, চার্লস বয়েলের সূত্রকে যুগ্মভাবে মানতে হবে। তো কোনো গ্যাসীয় পদার্থ এই চার্লস বয়েলের সূত্র যুগ্মভাবে মানতে পারে না। যখন আমরা বয়েল এবং চার্লসের সূত্র সম্পর্কে বিস্তারিত পড়তে যাব তখন এই জিনিসের বা এগুলোর ধারণা সম্পর্কে আমাদের আরও স্পষ্ট জ্ঞান লাভ করতে পারবো। তো তাহলে এটা আমরা আদর্শ গ্যাসের একটা সংজ্ঞা এখানে দিয়ে রেখেছি আমি, যে এটা হলো আমাদের আদর্শ গ্যাস। তাহলে বাস্তবে কোনো আদর্শ গ্যাস পাওয়া যায় না। বাস্তবে পাওয়া যায় কোনগুলো, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা হলো বাস্তব গ্যাস। তাহলে এটা হলো আদর্শ গ্যাস আর এটা হলো বাস্তব গ্যাস। তো আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আদর্শ গ্যাস সকল তাপমাত্রায় PV = nRT এই সূত্রটা মেনে চলে। আদর্শ গ্যাস সকল তাপমাত্রায় PV = nRT এই সূত্রটা মেনে চলে। PV = nRT এই সূত্রটা কি, চার্লস বয়েল বা গ্যাসীয় সূত্রের সমন্বিত একটা সূত্র। তাহলে এই সমন্বিত সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণও বলে এটাকে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে এই গ্যাস ইকুয়েশনটা যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলো মেনে চলবে তাদেরকে বলবো আমরা আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ যে শক্তি, স্থির তাপমাত্রা বলতে একই তাপমাত্রা, দেখা গেল 1 মিটার কিউব আয়তনে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা কিছু গ্যাসীয় পদার্থ রেখেছি, আবার ওই গ্যাসীয় পদার্থটাকেই আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 মিটার কিউব আয়তনে নিজেই রাখলাম।
তাহলে প্রথমে 1 মিটার কিউব আয়তনে ছিল, পরে 2 মিটার কিউব আয়তনে যে সেখানে স্থাপন করলাম। তাহলে এই গ্যাসীয় পদার্থের যে শক্তি, তাপমাত্রা একই আছে, তাপমাত্রা একই আছে, কিন্তু প্রথমে কি করলাম আমরা একটা ছোট পাত্রে রাখলাম, পরে এই গ্যাসীয় পদার্থটাকে একটা বড় পাত্রে রাখছি আমরা। তাহলে গ্যাসের পরিমাণ এক, তাপমাত্রা এক, তাহলে এর অভ্যন্তরীণ শক্তি কি হবে? অভ্যন্তরীণ শক্তি একই থাকবে। ইন্টারনাল এনার্জি যেটা, এটা এবং এটার ইন্টারনাল এনার্জি একই থাকবে। তাহলে গ্যাসীয় পদার্থের অভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপর নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে একই তাপমাত্রায় যদি আমরা ভিন্ন ভিন্ন আয়তনে রাখি, তাহলে দেখা যাবে যে সে তার ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য আমরা এখানে বলছি যে du/dv, du হচ্ছে ইন্টারনাল এনার্জি, ডিভি হলো তার আয়তনের পরিবর্তন উইথ কনস্ট্যান্ট টেম্পারেচার। উইথ কনস্ট্যান্ট টেম্পারেচার এই পরিবর্তনটার মান 0, অর্থাৎ এর কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, ইন্টারনাল এনার্জির মান স্থির আয়তনে স্থির তাপমাত্রায়, আয়তনের পরিবর্তনের সঙ্গে স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটে না। আদর্শ গ্যাস অণুসমূহ যদি হয়, কোনো গ্যাস যদি আদর্শ হয়, সেই আদর্শ গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। হ্যাঁ, এখানে যেটা দেখানো হয়েছে যে আদর্শ গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তাহলে আকর্ষণ গ্যাস অণুসমূহের মধ্যে কি থাকবে? কোনো মিউচুয়াল অ্যাট্রাকশন নেই, তাই না? কাজ করে না। আদর্শ গ্যাস অণুসমূহে আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র, নেগলিজেবল ভলিউম গ্যাস অণুসমূহের, এদের যদি কোনো পাত্রে রাখা হয়, সেই পাত্রের তুলনায় ওই গ্যাসীয় পদার্থ কণাগুলিকে আয়তনে নেগলিজেবল বলা হয়। তার মানে একটা গ্যাসীয় পদার্থের কণার আকৃতি কত হবে? নেগলিজেবল। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এসে ওই কণাসমূহকে আমরা একটা নির্দিষ্ট আকৃতির কথা বিবেচনা করি, একটা আয়তনের কথা বিবেচনা করি, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই কণাসমূহের কোনো আয়তন আমরা লিখি না বা আয়তন আমরা ধরি না। ঠিক আছে, এই এখন আমরা দেখি যে এই গ্যাসীয় পদার্থকে সঠিকভাবে বুঝতে গেলে কোন কোন রাশিসমূহ আমাদের হচ্ছে জানা থাকা লাগবে। গ্যাসীয় পদার্থ যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য সম্পর্কে বুঝতে গেলে আমাদের মিটার স্কেল সম্পর্কে ধারণা থাকা লাগে, কোনো বস্তুর দূরত্ব সম্পর্কে বুঝতে গেলে আমাদের দৈর্ঘ্য সম্পর্কে ধারণা থাকা লাগবে, কোনো বস্তুর ওজন বুঝতে গেলে ভর কোন এককে পরিমাপ করতে হয় সেই জিনিসগুলো আমাদের জানা থাকা লাগে। তো ঠিক সেই রকম গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের যদি জ্ঞান লাভ করতে হয় বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই, তাহলে আমাদের 5টা বৈশিষ্ট্য সম্পর্কে জানা থাকা লাগবে। হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে যে মেজারেবল প্রপার্টিজ। মেজারেবল প্রপার্টিজ অফ গ্যাস। 1 নম্বর, কিছু কিছু ধর্ম বা বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে আমাদের আলোচনা করা লাগবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভর। গ্যাসীয় পদার্থের ভর সম্পর্কে জানা লাগবে, মাস। 2 নম্বর চাপ, প্রেসার। 3 নম্বর আয়তন, ভলিউম। 4 নম্বর তাপমাত্রা, টেম্পারেচার। 5 নম্বর ঘনত্ব। ডেনসিটি। এই 5টা বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারি, তবেই আমরা গ্যাসীয় পদার্থ সম্পর্কে ধারণা পাবো। তো গ্যাসীয় পদার্থ সম্পর্কে, গ্যাসীয় পদার্থের ধর্ম বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গেলে এই 5টা বিষয় আমাদেরকে স্টাডি করতে হবে। তো আমি একে একে এই বিষয়গুলো একটু আলোচনা করি যে এই টার্মগুলো আমাদের
যদিও জানা, কিন্তু তারপরেও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এগুলোকে কীভাবে ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর ভর, মাস। এই মাস অফ গ্যাস আমরা কিভাবে বের করি? আসলে গ্যাসীয় পদার্থ তো কোনো জায়গায় ধরে রাখা যায় না, এই জন্য গ্যাসীয় পদার্থকে কী করতে হবে, একটা সিলিন্ডার বা একটা আবদ্ধ পাত্রে নিয়ে সেই পাত্রের মাধ্যমে তার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি একটা খালি পাত্র নিই, তাহলে এটা একটা খালি পাত্র, খালি। তাহলে এই খালি পাত্রের বা এমটি পাত্রের বা এমটি সিলিন্ডারের ওয়েট যদি W1 হয়, এইটাকে এবার আমরা গ্যাস পূর্ণ করব। গ্যাস পূর্ণ করব, তাহলে গ্যাস পূর্ণ করে এর ওয়েট যেটা, এটা হলো গ্যাস পূর্ণ সিলিন্ডার, এর ওয়েট হচ্ছে W2। ঠিক আছে, W1 এটা হলো W2। এই W2টা কি আছে, তাহলে একটা পাত্রও আছে। আমরা একটা খালি পাত্র নিলাম, একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা একটা ওয়েট নিলাম, সেটা হলো W1। এবার এটাকে গ্যাস পূর্ণ করলাম, তাহলে গ্যাস পূর্ণ করে এখন যদি এটার আমরা ওয়েট নিই, সেটা হলো W। তাহলে গ্যাসের ওয়েট কত হবে, বা গ্যাসের ভর যেটা, সেটা হচ্ছে আমাদের W2 মাইনাস W1। এটাই হলো আমাদের গ্যাসের ওজন, বলতে পারি এটাকে আমরা ওজন, গ্যাসের ওজন। তাহলে এই ওজনকে 9.8 দিয়ে ভাগ করলে আমরা ভর বের করে নেব। এইটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থের ভর নির্ণয়ের একটা কৌশল। কিন্তু গ্যাসীয় পদার্থ, এটা হচ্ছে সাধারণ পদ্ধতি, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার ভর নির্ণয় করা হয় তার মোল সংখ্যা দ্বারা। তাহলে নাম্বার অফ মোল, যেটা নাম্বার অফ মোল, গ্যাসের মোল সংখ্যা বলতে আমরা কি বুঝি? মোল সংখ্যা বলতে বুঝি আমরা যে মাস অফ গ্যাস ডিভাইডেড বাই মাস, মোলার মাস যেটাকে বলা হয় আর কি, মোলার মাস অফ গ্যাস, এটা। তো এখান থেকে আমরা হচ্ছে মাস অফ গ্যাস বের করতে পারি। তাহলে নাম্বার অফ মোল যেটা, এটাই আসলে গ্যাসের পরিমাণ নির্ণয় করা হয়। গ্যাসের পরিমাণ নাম্বার অফ মোল সংখ্যা দ্বারা আমরা নির্ণয় করতে পারি। এটাকে সংক্ষেপে আমরা এইভাবে বলি, N ইজ ইকুয়াল টু M বাই M, M বাই N, অর্থাৎ N ইজ ইকুয়াল টু মোল সংখ্যা সমান হচ্ছে স্মল m বাই ক্যাপিটাল M। স্মল mকে বলা হয় মাস অফ গ্যাস, তাহলে মাস অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার মাস অফ গ্যাস। এরপরে আসে আমরা হলো আয়তন। 2 চাপ, প্রেশার। প্রেশারটা আসলে কি? কোনো গ্যাসীয় পদার্থের চাপ বলতে আমরা কি বুঝি? কোনো গ্যাসীয় পদার্থ কোনো পাত্রে যদি আমরা রাখি, তাহলে সে হচ্ছে টু অ্যান্ড ফ্রো ছুটোছুটি করে বেড়ায়। তাহলে এই গ্যাস পাত্রের উপরে তার রৈখিক ভরবেগ যেটা P সমান mv, তাহলে এই রৈখিক ভরবেগ যেটা, এটা মোমেন্টাম, এই মোমেন্টাম যেটা, এই রৈখিক ভরবেগ যেটা, সেটা হচ্ছে রৈখিকভাবে এর উপরে বল প্রয়োগ করে। যখন বল প্রয়োগ করে তখন এর একটা কি ফিরতি বেগ তৈরি হয়। এই বেগটা এসে এই কণাসমূহের মধ্যে আবার সংঘর্ষ তৈরি হয়। এই সংঘর্ষগুলো তাদের কি করে, তাদের নিজেদের মধ্যে একটা চাপ সৃষ্টি করে, একটা প্রেশার তৈরি করে। এইটাই হচ্ছে গ্যাসীয় পদার্থের চাপের মূল উৎস। তাহলে কি? গতিশক্তি। গতিশক্তির কারণে তার ভরবেগ সৃষ্টি হচ্ছে, গতিশক্তি আবার সৃষ্টি হচ্ছে তাপমাত্রার কারণে। তাহলে কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে যদি আমরা কোনো পাত্রের মধ্যে যদি আমরা গ্যাসীয় পদার্থ রাখি, তাহলে ওই গ্যাসীয় পদার্থটা সবসময় ছুটাছুটি করতে থাকে। এই ছুটাছুটির কারণে তাদের দেওয়ালে যে লম্বভাবে চাপ, লম্বভাবে যে বল ক্রিয়া করে, সেই লম্বভাবে ক্রিয়া বলটাকেই আমরা চাপ বলে থাকি। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপ P ইজ ইকুয়াল টু F বাই A, এটাই হচ্ছে আমাদের চাপের মূল সূত্র। এবং এখানে আমাদের একক যেটা, সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এইটা বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে এই এককটাকে বলা হয় প্যাসকেল। তো চাপকে আমরা আরও কয়েকটা এককে প্রকাশ করে থাকি, যেমন পারদ উচ্চতা, তাই না, পারদ চাপ বলা হয়, বা বায়ুমণ্ডলীয় চাপ, তাই না। তাহলে চাপ কি হলো, যে কোনো পাত্রে
কোনো গ্যাসীয় পদার্থ রাখলে ওই গ্যাসীয় পদার্থসমূহ তার রৈখিক ভরবেগের কারণে দেওয়ালে যে চাপ বল প্রয়োগ করে সেই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই তখন চাপ বলা হয়। চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। এটিএম একটা একক আছে, এটিএম একক অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটাকে বলে, বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে এখানে 1 ATM বলা হয় বা 2 ATM বলা হয়। 1 ATM সমান 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, এটা এটিএম প্রেশার বলা হয়। তো সাধারণ এটাই এসআই একক, এটাই এসআই একক। এখন এই আরেকটা চাপের একক যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে পারদ চাপ বলে, যেটাকে পারদ চাপ, মার্কারি প্রেশার। তো মার্কারি প্রেশারের ক্ষেত্রে কি হয় যে উচ্চতা দেওয়া থাকে। বিজ্ঞানীরা যেটা দেখেছে যে অভিকর্ষ ত্বরণের যে অ্যাভারেজ মান সেটা হচ্ছে যে 45 ডিগ্রি অক্ষাংশে, যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠের উপরে অভিকর্ষ ত্বরণের একটা মান পাওয়া যায়। সেই অভিকর্ষ ত্বরণের মানটাকে আমরা অ্যাভারেজ মান হিসাবে ব্যবহার করে থাকি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওই জায়গাতে যেয়ে বলছে 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার পারদ স্তম্ভের উচ্চতা, 760 মিলিমিটার স্তম্ভ বা উচ্চতার পারদ যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় 1 ATM বা পারদ চাপ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি এইচ পরিমাণ পারদ উচ্চতা তৈরি হলো, তাহলে P = কত হবে, এইচ রো জি। তাহলে এইচ হলো পারদ স্তম্ভের উচ্চতা, পারদ স্তম্ভের উচ্চতা, রো হলো পারদ ঘনত্ব, আর জি হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ। এখন যদি আমরা এই 1 ATM প্রেশারের সমান প্রেশার হিসাব করতে চাই, তাহলে এইচ = 760 মিলিমিটার। তো 760 মিলিমিটার মানে হচ্ছে কত, 76 সেন্টিমিটার সমান 76.76 মিটার। এই 0.76 মিটার পারদ স্তম্ভের যে উচ্চতা, এই উচ্চতার পারদ যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে বলবো আমরা 1 ATM। তাহলে এখন যদি আমরা এটাকে হিসাব করি, তাহলে P = 76 ইন্টু পারদের ঘনত্ব হচ্ছে কত, 13.6 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তাহলে 13.6 ইন্টু 10⁻³ ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8, এইটা যদি আমরা হিসাব করি তাহলে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার এই এককের চাপ পাবো এইভাবে। তাহলে এখন যদি এই উচ্চতাটা, এটা তো 1 ATM এর সমান করলাম আমরা, যদি এই কোনো একটা জায়গায় যে পারদ উচ্চতা হচ্ছে 380 মিলিমিটার পাওয়া গেল, তাহলে এটার জন্য ব্যবহার করব কি, আমরা এইটুকু সব ঠিক রাখবো, শুধু এই জায়গাটাই হচ্ছে আমরা 0.38 মিটার বসাবো। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে পারদ স্তম্ভের উচ্চতার মাধ্যমে কোনো বস্তুর প্রেশার বা চাপ বের করতে পারি। তাহলে প্রেশার গেল, আয়তন এবার তিন নম্বর, আয়তন। কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে আয়তন বলতে আমরা কি বুঝবো কোনো গ্যাসের, তো গ্যাসীয় পদার্থের আয়তন যে আয়তন দখল করে সেটাই। তো এটা কি, কোনো পাত্রে যখন আমরা রাখবো গ্যাস, কোনো পাত্রে যদি আমরা গ্যাস রাখি তাহলে ওই পাত্রের আয়তনই হবে আমাদের গ্যাসীয় পদার্থের আয়তন। কোনো পাত্রে যদি আমরা গ্যাস রাখি তাহলে সেই পাত্রের আয়তনই হবে আমাদের গ্যাসের আয়তন। তো গ্যাসের আয়তনের সংজ্ঞা খুব সহজেই আমরা বের করতে পারি, যে এটা যদি আমাদের একটা সিলিন্ডার হয় তাহলে এই সিলিন্ডারের যে আয়তন সেটাই হলো আমাদের গ্যাসের আয়তন। এটাকে ভি দ্বারা প্রকাশ করি আমরা, ভলিউম।
তো এই ভলিউম সাধারণত লিটার এককে প্রকাশ করা হয়। তো এর এককগুলো যদি আমরা দেখি যে 1 লিটার মানে হচ্ছে কত, 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। 1000 সেন্টিমিটার কিউব মানে মিটার কিউবে কত হবে? তাহলে এইটাকে হচ্ছে আমাদের এখন তাহলে কি করব, 3 বার 100 দিয়ে ভাগ দেব। তাহলে 3 বার যদি 100 দিয়ে ভাগ দিই আমরা, তাহলে এই রেজাল্টটা কত দাঁড়াচ্ছে? 0.001 মিটার কিউব। তাহলে এই 3টা ট্রান্সফরমেশন আমাদের একটু জানা থাকা লাগবে এককের। হ্যাঁ, মিটার কিউব 1 লিটার সমান তাহলে কত? 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। এটা তো আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব আর 0.001 মিটার কিউব। ঠিক আছে, তো যদি লিটার আর মিটার কিউব ট্রান্সফার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে সরাসরি এইভাবে করতে পারবো। 1 লিটার সমান হচ্ছে 1 × 10⁻³ মিটার কিউব। এইটা একটু মনে রাখবো। এটা লিটারকে যদি আমরা মিটার কিউব করতে চাই তাহলে লিটার × 10⁻³ মিটার কিউব। এরপরে আছে হলো আমাদের কি 4 নম্বর যেটা, সেটা হচ্ছে তাপমাত্রা। টেম্পারেচার বা তাপমাত্রা কি? কোনো গ্যাসীয় পদার্থ যে তাপমাত্রায় থাকে সেটাই হলো তার তাপমাত্রা। আসলে তাপমাত্রা গ্যাসীয় পদার্থের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কারণ এর আগে আমরা আলোচনায় যেটা দেখে এসেছি, গ্যাসীয় পদার্থের গতিতত্ত্ব যেটা, সেই গতিতত্ত্বের স্বীকার্যসমূহ, গতিতত্ত্বের বৈশিষ্ট্যসমূহ গ্যাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো গ্যাসের গতিতত্ত্ব বলতে আসলে তার কাইনেটিক এনার্জি বোঝায়। এখন কাইনেটিক এনার্জি কি? কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে যেহেতু কোনো ইন্টারমলিকুলার ফোর্স কাজ করে না, তাদের মধ্যে আকর্ষণ বল থাকে না, তাহলে তার আন্তঃআণবিক বল নেই। তাহলে তার ইন্টারনাল এনার্জি কোনটা? ইন্টারনাল এনার্জি হচ্ছে কোনো গ্যাসীয় পদার্থ কোনো পাত্রে যদি রাখি আমরা, তাহলে সেই পাত্রের মধ্যে কণাসমূহ সব সময় ছুটোছুটি করতে থাকে, একটা নির্দিষ্ট বেগে থাকে। এই নির্দিষ্ট বেগের কারণে ওই গ্যাসীয় পদার্থের মধ্যে কি হয়? একটা কাইনেটিক এনার্জি তৈরি হয়। এই কাইনেটিক এনার্জিটাই হচ্ছে তার ইন্টারনাল এনার্জি। কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি হলো তার ইন্টারনাল এনার্জি। আর কাইনেটিক এনার্জি পরিমাপক রাশি হলো তার টেম্পারেচার। টেম্পারেচার যদি পরিবর্তন হয় তাহলে বেগের পরিবর্তন হয়, বেগ যদি পরিবর্তন হয় কাইনেটিক এনার্জির পরিবর্তন হয়। তাহলে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এনার্জি যে টার্ম, এই এনার্জি টার্মটা হচ্ছে পরিবর্তন করা, বৃদ্ধি করা, হ্রাস করা, সঠিকভাবে বুঝতে পারা, এগুলোর সবগুলো নিয়ন্ত্রক হচ্ছে কি? টেম্পারেচার। তাহলে টেম্পারেচার ইজ দ্য মেজার অফ কাইনেটিক এনার্জি। এই দিক থেকে টেম্পারেচারটা খুব গুরুত্বপূর্ণ। টেম্পারেচারের দ্বারাই আমরা কাইনেটিক এনার্জি মেপে থাকি। কাইনেটিক এনার্জি সঠিকভাবে বুঝতে গেলে আমাদের টি বুঝতে হয়। তো এই টিকে আসলে আমরা এখানে 2টা এককে ব্যবহার করতে পারি, ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেলভিন এককটা বেশি ব্যবহৃত হয়। তো টিকে যদি আমরা কেলভিন এককে লিখি তাহলে কেলভিন হচ্ছে θ°C প্লাস 273। এইটা হলো আমাদের কেলভিন একক। কেলভিন একক পরম তাপমাত্রা যাই বলি আমরা, এটা হলো আমাদের কেলভিন তাপমাত্রা। আর একটা টার্ম আছে আমাদের হলো গ্যাসের ঘনত্ব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, গ্যাসের ঘনত্ব। পাঁচ নম্বর ঘনত্ব, ডেনসিটি। আসলে ডেনসিটি কি? যদি ভি আয়তনে কোনো গ্যাসীয় পদার্থের এম পরিমাণ গ্যাস থাকে তাহলে একক আয়তনে এই গ্যাসের পরিমাণ কত? m/v। এই একক আয়তনে কোনো গ্যাসীয় পদার্থের পরিমাণকে তার ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্ব ρ = m/v। একক হলো kg/m³। যদি এটা লিটারে নেয় তাহলে আমরা এটাকে একক বলতে পারি kg/লিটার। ঠিক আছে, kg/লিটার বা kg/m³।
এখন এইটা হলো আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রেও কিন্তু এই এককই ব্যবহার করে থাকি আমরা। তাহলে সেই ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আসলে ডেনসিটি অফ গ্যাস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ডেনসিটি অফ গ্যাস যেটা অফ গ্যাস, এটাকে হিসাব করা হয় ইন টার্মস অফ দ্য মোলার মাস অফ হাইড্রোজেন। তাহলে মাস অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার মাস অফ হাইড্রোজেন, এটার মাধ্যমে এই গ্যাসের ডেনসিটি হিসাব করা হয়। তাহলে এটার জন্য আমরা কি বলতে পারি, সরি মোলার মাস অফ গ্যাস, এটা মোলার মাস অফ গ্যাস, মোলার মাস অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার মাস অফ হাইড্রোজেন। তো হাইড্রোজেনের মোলার মাস কত? 2। তাহলে এটা হচ্ছে আমাদের মোলার মাস অফ গ্যাস, যেটা এম বলি, ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা রো ইজ ইকুয়াল টু, এটাই সূত্র আমরা ব্যবহার করে ফেলতে পারি। হ্যাঁ, ডেনসিটি অফ গ্যাস ইজ ইকুয়াল টু মোলার মাস অফ গ্যাস ডিভাইডেড বাই মোলার মাস অফ হাইড্রোজেন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থের মেজারেবল বৈশিষ্ট্য, এই মেজারেবল প্রপার্টিজ বা মেজারেবল প্যারামিটার্স বলতে পারি আমরা। তাহলে গ্যাসীয় পদার্থ সম্পর্কে সঠিকভাবে জানতে গেলে তার ভর, চাপ, আয়তন, তাপমাত্রা, ঘনত্ব, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা থাকা লাগে। এগুলো সবই তোমাদের জানা, তারপরেও আমরা একবার একটু রিকল করে নিলাম। তো এরপরে আমরা দেখব গ্যাসীয় পদার্থ কী কী সূত্র মেনে চলে, কোন কোন ধর্ম বা বৈশিষ্ট্য তারা সঠিকভাবে মেনে চলছে, এই সমস্ত বিষয়গুলো আমরা পরের লেকচারে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনাই। আল্লাহ হাফেজ।